বেনজিরের ৫৫ একর জমি ২৫ একরে গড়েছেন গরুর খামার, চলাচলের রাস্তা আর বিদ্যুৎ সংযোগ নিয়েছেন সরকারি টাকায়। দোষী হলে সাবেক আইজিপিকে ফিরতেই হবে বললেন ওবায়দুল কাদের। বেনজিরের অবস্থান জানে না সরকার, রাষ্ট্রকে চালায় প্রশ্ন ফখরুলের। কোন দেশের সঙ্গে কার ঝগড়া তা দেখার বিষয় নয়, যারা উন্নয়ন সহযোগী হবে তাদের নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ বললেন প্রধানমন্ত্রী। শ্রমিক কল্যাণ তহবিলের ২৫ কোটি টাকা আত্মসাৎ, দুদকের দায়ের করা মামলায় আদালতে ডক্টর ইউনূস, অভিযোগ গঠনের শুনানি। এবং চট্টগ্রাম ইসলামী ব্যাংকের লকার থেকে গ্রাহকের ১৪৯ ভরি স্বর্ণ গায়েব, ঘটনা তদন্তে কমিটি গঠন, মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে গ্রাহক। দেখছিলেন সংবাদ শিরোনাম, সংবাদ দুপুরের সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। এবারে বিস্তারিত। পাহাড়েও পাহাড় সম সম্পদ গড়েছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। অনুসন্ধানে জানা গেছে বান্দরবানের গহীন বনে ৫৫ একর জমি কিনেছেন সাবেক এই পুলিশ কর্মকর্তা। তবে অভিযোগ আছে এই সম্পদের বেশিরভাগই হুমকি আর ধামকি দিয়ে দখলে নেয়া। ২২ একর জায়গায় গড়ে তুলেছেন গরুর খামার, আর তারই সম্পদে যাতায়াতের জন্য সরকারি টাকায় সড়ক নির্মাণ করে দিয়েছে সড়ক ও জনপদ বিভাগ। গরুর খামারে এসি লাগাতে দীর্ঘ পথ, বিদ্যুতের লাইনও টেনেছেন সরকারি অর্থেই। বান্দরবান থেকে আবুল বাশার ননের প্রতিবেদন, জানাচ্ছেন শুভশ্রী রায়। পাহাড়েও থাবা বসাতে ভোলেননি সাবেক আইজিপি বেনজির আহমেদ। বান্দরবানের স্থানীয়রা তাকে চিনেন পুলিশের বড় কর্তা হিসেবে। কাউকে কৌশলে ঠকিয়ে আবার কাউকে হুমকি দিয়ে বাধ্য করে অন্তত ৫৫ একরের বেশি পাহাড়ি ভূমির মালিক হয়েছেন বেনজির। আইনি জটিলতা এড়াতে প্রথমে লিজের কথা বলে নিলেও কৌশলে মুক্তারনামার মাধ্যমে জমির মালিক বনে যান বেনজির আহমেদ। শুধু লামা উপজেলায় নয়, বান্দরবান জেলা সদরের নিকটবর্তী সোয়ালক ইউনিয়নেও নেচার হিলস এগ্রো নামে ২৫ একর জায়গা জুড়ে গড়ে তুলেছেন গরুর খামার। তবে কাগজে ২৫ একর জমির কথা বলা হলেও এর দ্বিগুণ জমি তিনি দখল করেছেন ক্ষমতা খাটিয়ে। বনের গহীনে গড়ে তোলা এই খামারে যাওয়ার জন্য সড়ক ও বিদ্যুতায়ন করা হয়েছে সরকারি টাকায়। পুলিশ কর্মকর্তা শুনছি, কিন্তু ওনাকে আমি দেখিও নাই বা ওনার কাছে আমার সাথে কোনো যোগাযোগ নেই। শুনছি ৫৫ একর আছে নেই, কিন্তু জায়গার দূর নেই, জায়গা ২৫ থেকে ২৬ একর। কুলি বেঞ্জি নামে যারা জায়গাও কিনি, তো এখন পাড়া এর অনেক পাড়া আছে, এখন পাড়া ঘর বাড়িও নাই। বেনজির কাছ থেকে আমরা বিক্রি করে দিই। টাকা প্রয়োজন ছিল আমাদের এই সময়, তখন আমরা অল্প টাকা নিয়ে তাকে বিক্রি করে দিই। মানে মনে করো এই যে বাগান টাগান তারা মানে এসপি হিসাবে কিনিয়ে মানে সংগ্রহ করে চলে গেছে অনেক। এদিকে লামা উপজেলার সর ইউনিয়নে ৩০৩ নম্বর ডলুছড়ি মৌজায় জমি কিনলেও তার বিপরীতে মৌজার নথিতে তা উল্লেখ নেই বলছেন মৌজার তদারকিতে থাকা হেডম্যান। সম্ভবত থাকলেও ডকেট নাম্বার থাকবে, যে এটা তো হোল নিয়ে জায়গা না, না না ওইটা মনে আসলে এটা নথিভুক্ত ইয়া না, জায়গা না, নথিভুক্ত জায়গা না, সম্ভবত খাসের দখলের এটা মধ্যে মনে সম্ভবত নিচে আর কি। জানা গেছে র্যাবে কর্মরত থাকাকালীন ২০১৬ সালে বান্দরবান সদর ও লামার টংছিরি এলাকায় এই জমিগুলো ধাপে ধাপে ক্রয় করেন বেনজির। অভিযোগ আছে স্থানীয় কিছু দখলদার ও দালাল প্রতিনিয়ত সহজ সরল ত্রিপুরাদের হুমকি ও ধমকি দিয়ে জমিগুলো হস্তান্তরে বাধ্য করেছেন। বেনজির আহমেদ নামে আমার ৩১৪ মোজা একটা জায়গা আছে, উনি ইতিমধ্যে জোট পারমিট করেছেন। ওই বাগানে প্রায় অনুমানিক কয় কোটি টাকা সম্পদ হবে। এই দায়িত্ব পরিচালনা, এই যে কাজের দায়িত্ব পরিচালনা করে মমইঞ্চি মামা বান্দরবানের ছেলে। পাহাড়ে জায়গা জমি কেনার জন্য সরকারি কর্মকর্তারা নিজেদের পার্বত্য অঞ্চলের স্থানীয় বাসিন্দা হিসেবে দেখিয়ে থাকেন। ১৯৮৯ সালের আইনের ৬৪ ধারার খতে উল্লেখ আছে পার্বত্য জেলা পরিষদের নিয়ন্ত্রণ ও আওতাধীন কোনো প্রকারের জমি, পাহাড় ও বনাঞ্চল পরিষদের সঙ্গে আলোচনা ছাড়া অধিগ্রহণ ও হস্তান্তর করা সম্পূর্ণ নিষিদ্ধ। নিউজ ডেস্ক, দেশ টিভি। সাবেক আইজিপি বেনজির আহমেদ যদি দোষী সাব্যস্ত হয় তবে তাকে দেশে ফিরে আসতেই হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বলেন, সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতি দমন কমিশনের কাজে সরকার হস্তক্ষেপ করবে না বলেও জানান তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অভিযোগ করে বলেন, টাকা পাচারের সংস্কৃতি শুরু হয় বিএনপি আমলে। দুর্নীতি বিরোধী মামলার পর তদন্ত করে
মামলা হয়, তারপরে একটা স্টেপ আসে, তাকে জেলে পাঠানো হবে, এবং জেলে পাঠালে মামলা চলতে থাকে। মামলার রায়ে সে যদি দুর্নীতিবাজ সাব্যস্ত হয়, অবশ্যই তাকে আমি দুর্নীতিবাজ বলব। সাবেক আইজিপি বেনজির আহমেদের অবস্থান জানে না সরকার, তাহলে রাষ্ট্রকে চালায়, এমন প্রশ্ন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আলোচনা সভায় যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি। বলেন, বর্তমান সরকার কোনো সরকার নয়, বর্গী। এদের ঠেকাতে না পারলে দেশের স্বাধীনতা থাকবে না। বর্তমান সরকার দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ঋণে ডুবিয়ে রেখে যাচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। দুর্নীতিবাজ কর্মকর্তাদের কথা শোনেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, ওরা আমাদের প্রভু। আজকে ওই এক প্রভু এখন কোথায় গেছে? বহু মানুষকে মেরেছে, গুম করে রেখেছে। এখন আপনি কোথায়? এখন কোথায় যে আপনাকে আপনার সম্পর্কে আবার আমাদের প্রধান, আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, আমাদের হোম প্রধান বলছেন তার সম্পর্কে আমি কিছু জানি না। তো রাষ্ট্র কিছুই জানে না, এটা রাষ্ট্র আছে। প্রধানমন্ত্রী বলেছেন, বিকৃতির চেষ্টা করা হলেও বর্তমান তরুণ প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারছে। সকালে গণভবনে বঙ্গবন্ধুকে নিয়ে তৈরি ভিডিও চিত্র প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি আরো বলেন, কোনো দেশের সঙ্গে তার ঝগড়া তা দেখার প্রয়োজন নেই। উন্নয়ন সহযোগীদের নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। আরো জানাচ্ছেন জুবাইর রাজিন। রবিবার সকালে গণভবনে আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক 1 মিনিট ব্যাপী ভিডিও চিত্র তৈরি প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে নির্বাচিতদের সম্মাননাপত্র, ক্রেস্ট ও আর্থিক পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিকৃতির চেষ্টা করা হলেও বর্তমান তরুণ প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পেরেছে। যে ইতিহাস বিকৃত করা হয়েছিল, সেই ইতিহাস বিকৃতি আজকে আস্তে আস্তে মুছে গেছে, এখন সঠিক তথ্যটা চলে আসছে। আর আমার খুব ভালো লেগেছে যে আমাদের এই যে ছোট্ট ছেলে মেয়ে সোনামণি, তোমরা আজকে নতুন প্রজন্ম, তোমরা একদিন এই দেশকে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু সেটা করতে হলে একটা আদর্শ লাগে। ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে, কিন্তু আগামী দিনের পথ চলা আমাদেরকে খুঁজে বের করে আমরা যেন আরও সুন্দরভাবে বিশ্বের সাথে তাল মিলে কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেইভাবে কিন্তু নিজেদেরকে প্রস্তুত করতে হবে। সরকার প্রধান বলেন, কোন দেশের সঙ্গে কার ঝগড়া তা দেখার প্রয়োজন নেই। উন্নয়ন সহযোগীদের নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। আর আমরা সবসময় শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না, সকলের সাথে বন্ধুত্ব চাই, এবং সেই বন্ধুত্ব রেখেই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। কার দেশের সাথে কার দেশের ঝগড়া সেটা আমার দেখার দরকার নাই। আমার নিজের দেশের উন্নয়নটা আমার আগে দরকার। আমার উন্নয়নে যারা সহযোগিতা করে আমি তাদেরকে নিয়ে চলবো, সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, এক শ্রেণীর লোক আছে, তারা অনেক জ্ঞানী, তারা সবসময় দেশের উন্নয়নের পথে প্রতিবন্ধকতা তৈরি করে। এক শ্রেণীর লোক আছে বেশ, তারা জ্ঞানী গুণী, তারা সবসময় তাদের নিজের আরামায়েশটার দিকে বেশি তাকায়। এখন তৃণমূল পর্যায়ে মানুষ শক্তিশালী হয়ে উঠবে, তারা সিদ্ধান্ত নেবে, তারা সিদ্ধান্ত দেবে, তারা ক্ষমতাসীন হবে। এটা একটা শ্রেণী থাকে, তারা কখনোই মানতে পারে না, পছন্দ করে না, বা তারা সবসময় এটার জন্য একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কিছু মানুষ তৃণমূলের ক্ষমতায়ন চায় না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। জুবাইর রাজিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। শ্রমিক কর্মচারী কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা দুদকের মামলায় অভিযোগ গঠনে শুনানি চলছে। এ মামলায় হাজিরা দিতে আদালতে গেছে ডক্টর ইউনূস। রোববার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালতে অভিযোগ গঠনের শুনানি দিন ধার্য ছিল। সকাল 10:30টার দিকে ডক্টর ইউনূস সহ অন্য আসামিরা আদালতে হাজির হন। চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চকবাজার শাখার লকার থেকে এক গ্রাহকের 149 ভরি স্বর্ণ চুরির অভিযোগ উঠেছে। এই ঘটনায় ইসলামী ব্যাংকের কর্মকর্তারা জড়িত বলে অভিযোগ ওই গ্রাহকের। ভুক্তভোগী গ্রাহক রোকেয়া আক্তার বাড়ি জানান, গত 29 মে দুপুরে ব্যাংকটির লকারে রাখা স্বর্ণ আনতে যান তিনি। এ সময় ব্যাংক কর্মকর্তাকে সাথে নিয়ে গিয়ে লকারটি খোলা অবস্থায় দেখতে পান।
পরে তার গচ্ছিত রাখা গহনা মিলিয়ে দেখেন খোয়া গেছে 149 ভরি স্বর্ণ, অবশিষ্ট পান 10 থেকে 11 ভরি। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে ব্যাংক কর্তৃপক্ষকে জানিয়ে চকবাজার থানায় গেলে পুলিশ তার সাধারণ ডায়েরি নেয়নি বলে অভিযোগ করেন তিনি। এই ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানায় ব্যাংকটির ব্যবস্থাপক। এদিকে স্বর্ণ চুরির ঘটনায় অনেক গ্রাহক উদ্বিগ্ন হয়ে ছুটে আসেন ব্যাংকে। নিজেদের গচ্ছিত রাখা স্বর্ণ ও অর্থ নিয়ে চিন্তিত বলেও জানান তারা। বুধবার দিন দুপুরে যখন আম্মা গেল ব্যাংকের লকারে, ওনার সাথে লকারের ইনচার্জ ছিল, ওনারা একসাথে ঢুকেই ওই লকারটা খোলা দেখতে পান। আমার লকার একটা চাবি ঝুলতেছিল। জানতে আপনি ধৈর্য ধরে এখানে কি এই লকারে কি ঠিক আছে কিনা জিনিসপত্র উনি খুলে দেখে যে 10-11 ভরি স্বর্ণ অলঙ্কার পরে আছে, বাকি প্রায় 150 ভরি স্বর্ণ গায়েব হয়ে গেছে। ওনার সাথে আমাদের এমিকেবলি কথা হয়েছে, ওনারা রবি সোমবার পর্যন্ত আমাদেরকে সময় দিয়েছেন। আমরা আমাদের দিক থেকে আমাদের ইন্টারনাল যে তদন্ত কাজটার ফাইন্ডিংস ওনাদেরকে জানাবো। আমি যখন বেরোচ্ছিলাম তখন জিনিসটা যখন শুনেছি আমার নিজের কাছেই মনে হচ্ছে যেন আমার আসলে টাকা যেগুলো আমার এখানে আছে সেগুলো সেফ কিনা। সম্প্রতি শ্রমিক হিসেবে মালয়েশিয়া যেতে না পারা সংক্ষুব্ধ কোনো ব্যক্তি মামলা করলে ব্যবস্থা নেবে সিআইডি। রবিবার মালিবাগ সিআইডি হেডকোয়ার্টারের রিসার্চ ফাইন্ডিং ও বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের কথা বলেন সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া। বলেন, অবৈধভাবে যারা মানব পাচার করে তাদের বিরুদ্ধে মানব পাচারের মানি লন্ডারিং মামলা এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তদন্ত শেষ পর্যায়ে, সম্ভবত 2-1 মাসের মধ্যেই অভিযোগপত্র জমা দেওয়া হবে। পাচার সেল আছে, সিআইডিতে একটি মানব পাচার সেল আছে। এই সেলটি 24 আওয়ার্স খোলা থাকে এবং আমাদের একটি ব্রাঞ্চ আছে এয়ারপোর্টে। যারা রিপেট্রিয়েট হয়, বিভিন্নভাবে প্রতারণার শিকার হয়ে বিদেশ থেকে রিপেট্রিয়েট হয়, আমাদের এই সেল তারা রিপোর্ট করার সাথে সাথে আমরা তাদের সমস্ত ডেটাগুলি সংগ্রহ করে প্রিজার্ভ করি। মামলা হওয়ার সাথে সাথে আমরা কিন্তু আইনগত ব্যবস্থা গ্রহণ করি। ময়মনসিংহের সদর উপজেলার মনতলা ব্রিজের নিচ থেকে এক যুবকের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে স্থানীয়রা ব্রিজের নিচে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে খাদে পরা ব্রিফকেস থেকে মাথা ছাড়া মরদেহ এবং খানিকটা দূরে পলিথিনে মোড়ানো মাথা উদ্ধার করে। গতরাতে ঘাতকরা তাকে হত্যা করে লাশ ফেলে গেছে বলে ধারণা করছে পুলিশ। পরে লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, মরদেহের বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? পরিচয় শনাক্ত করতে পেরেছে কি পুলিশ? কি তথ্য রয়েছে আপনার কাছে? এখনো পর্যন্ত মরদেহের পরিচয় কিন্তু পুলিশ শনাক্ত করতে পারেনি। অর্থাৎ তারা ধারণা করছেন যে যারাই হত্যা করেছে যুবকটিকে তারা কিন্তু আলামত নষ্ট করার চেষ্টাও কিন্তু তখন করেছিলেন। অর্থাৎ পুলিশ কিন্তু সকাল থেকেই দুপুর পর্যন্ত এই মনতলা ব্রিজের নিচে তারা লাশ উদ্ধার করে ফিঙ্গারপ্রিন্ট সহ অন্যান্য পরিচয় শনাক্তকরণের যে কাজ সেই কাজ কিন্তু তারা সম্পন্ন করেছেন। অর্থাৎ কিছুক্ষণ আগেই এই চারখণ্ডিত মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এখান থেকে উদ্ধার করে কিন্তু পুলিশ পাঠিয়েছেন। এবং আমরা দেখেছি যে সকাল থেকেই র্যাব, পুলিশ, সিআইডি, ডিবি এবং পিবিআই এই বেশ কয়েকটি সংস্থা কিন্তু প্রশাসনের তারা কিন্তু এই লাশ শনাক্তের জন্য কিন্তু তারা এই ঘটনাস্থলে এসেছিলেন এবং তারা কিন্তু বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু তারা তদন্ত করছেন এবং তারা ধারণা করছেন যে হয়তো এই লাশটি অন্য ময়মনসিংহের অন্য কোথাও হবে। অর্থাৎ ঘাতকরা তাকে হত্যা করে এই ব্রিজের ওপর থেকে কিন্তু লাগেজে ভর্তি মরদেহটি এই নদে অর্থাৎ ছুটিয়া নদে ফেলে দেয় ঘাতকরা এবং মাথাটি কিন্তু পলিথিনে মোড়ানো ছিল। সেই
মাথাটি কিন্তু পাট ক্ষেতের কাছেই ফেলে দেয় এবং তারা কিন্তু ঘাতকদের পরিচয় যেন পুলিশ শনাক্ত না করতে পারে সেই লক্ষ্যে ঘাতকরা কিন্তু পরিকল্পিতভাবে সেই হত্যাকাণ্ড সংগঠিত করেছেন। অর্থাৎ গলা এবং পা যে কাটা হয়েছে সেটি মেশিন দ্বারা কাটা হয়েছে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছেন এবং লাশের পাশেই কিন্তু পড়েছিল বালিশ, খাতা এবং গ্লাভস ব্যবহার করছিলেন ঘাতকরা, যাতে করে তাদের পরিচয় না পায় পুলিশ। এবং পুলিশ বলছেন যে যারাই এই হত্যাকাণ্ডটি ঘটাক তাদেরকে অচিরেই তারা আইনের আওতায় আনবেন এবং সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করছেন। এখানকার স্থানীয় বাসিন্দারা এই বিষয়টি নিয়ে তারা কিন্তু একেবারে আতঙ্কিত এবং তারা বলছেন যে দ্রুত যেন ঘাতকদের শনাক্ত করে ওই আইনের আওতায় আনা হয় সেই বিষয়টি কিন্তু তারা কিন্তু বলছিলেন এবং পুলিশ প্রশাসনও কিন্তু বলছেন যে তারা কিন্তু ইতিমধ্যেই কাজ শুরু করেছেন এবং এই যুবকটি কোথাকার সেই বিষয়টি তারা শনাক্তের চেষ্টা করছেন। এছাড়াও এই হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত থাকুক তাদেরকে অচিরে আইনের আওতায় আনার কিন্তু কথা জানিয়েছেন পুলিশ। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ তথ্য। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন, পরবর্তীতে আমরা আপনার সঙ্গে আবারও যুক্ত হব। এবার বাজেটের খবর। আসছে অর্থ বছরে বাজেটের আকার হতে পারে ৭,৯৬,৯০০ কোটি টাকা, যা চলতি অর্থ বছরের চেয়ে ৫% কম। নতুন অর্থ বছরের রাজস্ব লক্ষ্যমাত্রা ৫,৫০,০০০ কোটি টাকা। আয় ব্যয় মিলিয়ে ঘাটতি দাঁড়াতে পারে ২,৬৫,০০০ কোটি। বৈশ্বিক সংকট এবং IMF এর পরামর্শ মেনে রাজস্ব ব্যবস্থায় বেশ কিছু সংস্কার প্রস্তাবনা থাকছে বাজেটে। আরও জানাচ্ছেন নাফিয়া ফারজানা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে গুরুত্ব দিয়ে আগামী ২০২৪-২৫ অর্থ বছরে সংকোচনমূলক বাজেট দিতে যাচ্ছে সরকার, যেখানে রাজস্ব ব্যবস্থায় বড় ধরনের সংস্কার প্রস্তাব আসতে পারে। এছাড়া সরাসরি বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি, যথাযথভাবে আমদানি নিয়ন্ত্রণ, উন্নয়ন প্রকল্প গ্রহণে যাচাই বাছাই, প্রবাস আয় বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতাভোগীর সংখ্যা বৃদ্ধি গুরুত্ব পাচ্ছে। তবে আগামী অর্থ বছরের বাজেট চলতি বাজেটের তুলনায় খুব বেশি বাড়বে না, যার আকার হতে পারে ৭,৯৬,৯০০ কোটি টাকা, যা চলতি অর্থ বছরের মূল বাজেটের চেয়ে ৩৫,০০০ কোটি টাকার কিছু বেশি। বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা মাত্র ৫০,০০০ কোটি টাকা বাড়িয়ে ধরা হচ্ছে ৫,৫০,০০০ কোটি টাকা। এর মধ্যে NBR এর লক্ষ্যমাত্রা হতে পারে ৪,৮০,০০০ কোটি টাকা, যা IMF এর শর্তের কাছাকাছি। নানা সংকটের মধ্যে রাজস্ব আদায় বড় চ্যালেঞ্জ সরকারের সামনে। নতুন অর্থ বছরের জন্য ২,৬৫,০০০ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে, যেখানে সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত। মোট ADBর প্রায় ২৭% বা ৭১,০০০ কোটি টাকা রাখা হয়েছে, আর দ্বিতীয় সর্বোচ্চ প্রায়। শ্রমিক কল্যাণ তহবিলের ২৫ কোটি টাকা আত্মসাতে দুদকের দায়ের করা মামলায় শুনানি শেষে কথা বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। পেয়েছে সেটাও আমার সঙ্গে যুক্ত হয়ে পেয়েছে। এখন এটারই একটা অংশ যে নোবেল পুরস্কার পেয়েছে দুজনের মধ্যে একজন, আমার বিরুদ্ধে একটা এমন ভাবে নিয়ে আসলো, খুব কঠিন ভাষায়, খুব রূঢ় ভাষায় আক্রমণ করে। অভিযোগ থাকতে পারে, রূঢ় ভাষায় আক্রমণ করে অভিযোগগুলো করা, যে অভিযোগের কোনো ভিত্তি নেই, সেটার ব্যাপারে আমরা আপনাদেরকে সবাইকে জানিয়েছি ঘটনা কি ঘটেছিল। এটা ঘটনার মধ্যে কোনো সত্যতা তো নাই, যে জিনিস দিয়ে দিয়েছিল সেটার জন্য আমাকে অভিযুক্ত করা হচ্ছে, অনেক টাকা মেরে দিয়েছি ইত্যাদি ইত্যাদি। এবং এই পর্যন্ত আমার বিরুদ্ধে যত অভিযোগ এসছে, অভিযোগ এসছে আমার বিরুদ্ধে এবং আমার সহকর্মীদের বিরুদ্ধে। তারা অভিশাপের একটা অংশ, সেই অভিশাপ তাদের উপরে পড়েছে। এইটা আমার কাছে খুব কঠিনভাবে আমার মনে দাগ কেটেছে, কষ্ট লেগেছে, কারণ আমার পরিবারকে আক্রমণ করেছে। এটা আমার কাছে মোটেই গ্রহণযোগ্য হয়, যে আমার বাবাকে আক্রমণ করেছে, আমার ভাই বোনদের আক্রমণ করেছে। তো সেটা এই যে অভিশপ্ত জীবনের একটা অংশ বলে গেলাম। আর বাকি অংশ আজকের যেটা হলো সেটা আমাদের আইনজ্ঞ মহোদয় আছেন, তিনি ব্যাখ্যা করবেন এই বিষয়টা কি ছিল, কেন আমাদের এই অভিশাপ বহন করতে হচ্ছে, সেটা আপনারা জানুন এবং সে ব্যাপারে আপনারা লিখুন। আপনারা শুধু জানা না, বিষয়টা নিয়ে লিখুন, এটা সত্যতা কি, এটা গুরুত্ব কি, এটা ভূমিকাটা কি,
এটা শুধু রিপোর্টিং বলতে শুধু শুনলাম লিখলাম তা না, ব্যাখ্যা গভীরে যাওয়া, এটা সম্বন্ধে সবাইকে জানান দেওয়া, সেটা একটা অংশ। আপনাদের সবার সহযোগিতা কামনা করি। আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ। স্যার, আমি একটু লাইভে ঢুকবো, আপনি যদি আরেকটু বলতেন এই যে আজকে কি কি হলো আজ আপনার। এটা উনি বলবেন, আমি একটু স্যার। অভিশপ্ত জীবন আর অভিশপ্ত জীবনের আজকে একটা প্রথম দিন, আপনি প্রথম দিন না, এটা বহুদিন গেছে, এটা বহুদিন গেছে। আমাকে গ্রামীণ ব্যাংক থেকে বের করে দেওয়া হয়েছে, এটা অভিশপ্ত জীবনের একটা অংশ। আমার বিরুদ্ধে বহু তদন্ত কমিটি হয়েছে, তদন্ত কমিশন হয়েছে, কোনদিন নিস্তার নেই, একটার পর একটা চলছে। এটার একটা অংশ হিসেবে আপনারা এটা ইতিহাস হিসেবে যদি ক্রমাগতভাবে এটা তালিকা করেন, সেটা খুব ভালো কাজ হবে। আপনি যেটা বললেন যে অভিশপ্ত জীবন, আজকে আপনি প্রথম লোয়ার কেসে ঢুকেছেন। জি, আপনি স্যার পৃথিবীর নানা দেশে গেছেন স্যার, আপনি লোয়ার কেসে ঢুকলেন, যেটুকু সময় আপনি ছিলেন, একটুখানি আপনার মস্তিষ্কের আপনার ওই যে বললাম অভিশাপের কথা মনে, অভিশপ্ত জীবনের একটা বড় পর্যায়ে পৌঁছে গেছে, সেটা বুঝলাম যে অভিশাপ অনেক উপরে নিয়ে গেছে এখন আমাকে। এই অভিশাপের যেখানে আমি লোহার খাঁচায় দাঁড়িয়ে, কেন আপনি বই বেড়াচ্ছেন স্যার এই বিষয়টা? অভিশপ্ত জীবন এটা দেবদেবীর ইচ্ছা, সেখানে আমার করার কিছু নেই। দেবদেবীরা ঠিক করেন যে একে অভিশাপ দিতে হবে, অভিশাপ দিয়েছে আমার উপর। ধন্যবাদ। ওদের দেবদেবীর কাছে যেতে হবে, এটা অনেক কাঠখড় পুড়িয়ে তাদেরকে সন্তুষ্ট করে খবর বের করতে হবে। ধন্যবাদ। আমি পারতেছি না, আমি পারতেছি না। বলেন। ছিলাম। আমি কোনো মন্তব্য করবো না জুডিশিয়ারি নিয়ে, আমি শুধু আজকে বিচার কাজ যেটা হলো সেটা। আপনি ওই যে আদালতে বিভিন্ন সময় দৌড়াচ্ছেন, সপ্তাহখানিক আগেও সমস্যা এগুলো আপনি বলেছেন যে আদালতের এই সমস্ত কারণে দেশে ইমেজ সংকট হচ্ছে, সারা বিশ্ব দেখছে। তারা খুব মন খারাপ করে, তারা বুঝতে পারে না এটা কেন হচ্ছে। আজকে যদি তারা বর্ণনা পেত, ছবিটা দেখতো যে আমি লোহার খাঁচার মধ্যে আছি, তাদের মনটা আরো খারাপ হতো। লোহার খাঁচার বিষয়টা আরেকটি বিষয়, আপনি এই যে লোহার খাঁচা যেটা, এটাকে কি আপনার স্যার যে আপনি সিভিলাইজ একটা, আপনি এই যে পুরো জিনিসটা আপনি লোহার খাঁচা বলছেন যেটা, এই লোহার খাঁচাটাকে আপনি আমি এটা প্রতীকী হিসাবে দেখছি। এটা আমাদের বিচার ব্যবস্থায় কেন আছে, কিভাবে আছে, কার জন্য করা হয়েছিল, এইসব বহু প্রশ্ন আছে, কিন্তু আজকের দিনে সেটা আমি প্রতীকী হিসেবে দেখছি। আমি অভিশপ্ত মানুষ, আমার কাছে সবকিছু এখন গ্রহণ করতে। এইটা আমি জানি না, এটা ওনারা বলবেন। অত্যন্ত অপমানজনক তো বটে, এটা তো বটে। এটা অপমান করার জন্যই এটা তো বানানো হয়েছে, এটাকে সম্মান দেওয়ার জন্য তো বানানো হয়নি, অপমানের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এটা বানানো হয়েছে। লোহার খাতা কি উঠিয়ে দেওয়া উচিত? অবশ্যই উঠিয়ে দেওয়া আছে। আপনি বলছিলেন যে যেহেতু মামলাগুলোকে আপনার বিরুদ্ধে ভুয়া অভিযোগ আনা হয়েছে, তো এই ক্ষেত্রে একজন নোবেল বিজয়ী হিসেবে এরকম অভিযোগ তো আসতেই পারে, যদি দেশের সরকার থেকে আনা যেতে পারে। সেই ক্ষেত্রে আপনার বিরুদ্ধে কি অভিযোগটা আপনি কি মনে করেন? নোবেল বিজয়ী হিসেবে আপনাকে অভিযোগ আনা যাবে না? দেশের নাগরিক হিসেবে কেন আমার বিরুদ্ধে মিথ্যা মামলা হবে? কেন কারো বিরুদ্ধে মিথ্যা মামলা হবে? দুর্নীতির মামলা হবে? এই দুটোকে দাঁড়িয়ে কেন আমাদেরকে কথা বলতে হবে? আমাদের সহকর্মী সারা জীবন দিয়েছে তারা মানুষের উপকার করার জন্য, তাদেরকে হেনস্থা কেন করতে হবে? তাদেরকে লোহার খাঁচায় কেন ঢুকতে হবে? আপনাদের কাছে প্রশ্ন। ধন্যবাদ। আজকে যে মামলাটা হলো, এই মামলাটা অভিযোগ। দর্শক, শ্রমিক কল্যাণ তহবিলের 25 কোটি টাকা আত্মসাতে দুদকের দায়ের করা মামলায় শুনানি শেষে কথা বলছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। সংবাদ দুপুর আরো থাকছে। বুথ ফেরত জরিপের ফলাফলে এগিয়ে বিজেপি, নেহরুর পর তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পথে নরেন্দ্র মোদী। রেমিটেন্স বৈধভাবে দেশে আসছে না, এটা সরকারের বড় ব্যর্থতা বলে মনে করেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। রবিবার সকালে সিপিডি কার্যালয়ে আয়োজিত বাংলাদেশ অর্থনীতি 2023-24 তৃতীয় অন্তর্বর্তীকালীন পর্যালোচনায় তিনি কথা বলেন। এ সময় বেসরকারি বিনিয়োগ কমার পেছনে সরকার দায়বদ্ধ রয়েছে এবং আগামী বাজেটে IMF এর শর্ত অনুযায়ী যেই আয়কর ধার্য করছে তা পূরণ করা সম্ভব হবে না বলেও মনে করেন এই গবেষক।
এই যে বিপুল পরিমাণ লোক বাইরে যাচ্ছে এবং রেমিটেন্স কোষাগারে আসছে না, দেখা যাচ্ছে না, এটা সরকারের একটা বড় ব্যর্থতা। সুতরাং কিভাবে রেমিটেন্স ফরমাল চ্যানেলে আনা নিশ্চিত করবেন, এবং তার উপরেও অনেকটাই নির্ভর করবে আমার কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সের হিসাব এবং আমার ওভারঅল ব্যালেন্স ইমপ্রুভমেন্টের হিসাব। সুতরাং সেই জায়গাতে আগামী দিনে নজর দেবার প্রয়োজন আছে বলে আমরা মনে করি। ঘূর্ণিঝড় রিমালের কারণে দুর্যোগ মন্ত্রণালয়ের হিসেবে ৬,৮৮০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুবুর রহমান। বলেন, এক সপ্তাহের মধ্যে ঘূর্ণিঝড় রিমালের কারণে ক্ষতির পরিমাণ চূড়ান্ত করে প্রধানমন্ত্রীর কাছে দেয়া হবে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের কাছে এসব তথ্য জানান দুর্যোগ প্রতিমন্ত্রী। বিশটা জেলার একটা হিসাব আমাদের দিদি সাহেবের মধ্যে আমরা পেয়েছি। সেখানে দেখা যায় ৬,৮৮০ কোটি টাকার একটা খরচের আমাদের একটা একদম জেলা ভিত্তিক হিসাব আমরা একটা পেয়েছি। এই সপ্তাহের মধ্যে আমরা চূড়ান্ত হিসাব পাবো। আগামী ৯ তারিখ আপনারা কাল চূড়ান্ত মন্ত্রণালয় ভিত্তিক হিসাবটা আপনাদেরকে আমরা দিতে পারবো। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে এই টিকিট বিক্রি শুরু হয়। আজ দেয়া হচ্ছে ১২ জনের টিকিট। এবার শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। সম্প্রতি বাংলাদেশ রেলওয়ের নেয়া কর্মপরিকল্পনা থেকে তথ্য জানা যায়, পশ্চিমাঞ্চলে চলাচল করবে সকল আন্তনগর ট্রেনের আসন সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সকল ট্রেনের আসন দুপুর ২টায় বিক্রি করা হবে। বরাবরের মতো এবারও ঈদের আগে বিশেষ ব্যবস্থায় ৫ দিনের ট্রেনের আসন বিক্রি করা হবে। এবার ঢাকা থেকে বহির্গামী ট্রেনের মোট আসন সংখ্যা হবে ৩৩,৫০০টি। ঈদের আগে আন্তনগর ট্রেনের ১২ জনের আসন বিক্রি হবে ২ জন, ১৩ জনের আসন বিক্রি হবে ৩ জন, ১৪ জনের আসন বিক্রি হবে ৪ জন, ১৫ জনের আসন বিক্রি হবে ৫ জন, ১৬ জনের আসন বিক্রি হবে ৬ জন। সংবাদ দুপুরে আরো থাকছে। পর্দা উঠল টি-20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কানাডাকে উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র। রাতেও ওয়েস্ট ইন্ডিজকে প্রতিপক্ষ পাপুয়া নিউ গিনি। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এ নিয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, বন্যার পরিস্থিতির সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? জেসিকা, আপনি জানেন যে সুনামগঞ্জে সুরমা নদীর পানি আরো 30 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে গত 24 ঘন্টায়, কিন্তু সুরমা নদীর পানি এখনো পর্যন্ত বিপদসীমার 44 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সুনামগঞ্জে। সুনামগঞ্জের নিচ দিয়ে প্রবাহিত হলেও আপনি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের বিশ্বম্বরপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে, যেখানে খোরসারাওয়ারের পাশেই যে রূপসা নদীর পাশের যে গ্রাম এবং নিকটবর্তী গ্রাম, সেই গ্রামের প্রায় অর্ধশতাধিক বাড়িঘর এই পাহাড়ি ঢলে ঢোকার কারণে, ব্যাপক স্রোতে ঢোকার কারণে আসলে এই ঘরগুলো পানিতে তলিয়ে গেছে এবং এখানে আরো শতাধিক বাড়িঘর, প্রায় কয়েক হাজার মানুষজন এখনো আতঙ্কে আছেন। যে কোনো সময় একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা করছেন। আমরা কথা বলেছি সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হালদারের সাথে। তিনি বলছেন সুনামগঞ্জে আর আসলে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে পাহাড়ি ঢল যদি অব্যাহত থাকে পানি আরো বাড়তে পারে। যদি পাহাড়ি ঢল না আসে এবং দিন এভাবে আবহাওয়া এভাবে ভালো থাকে তাহলে হয়তো সুরমা নদীর পানি এবং হাওরের পানি আরো কমে যাবে। কিন্তু ঠিক এই বিশ্বম্বরপুরের এই পরিস্থিতি আসলে এখন খুবই নাজুক এবং মানুষজন আসলে খুব আতঙ্কে আছেন। তো লিনিয়া, এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে পাহাড়ি ঢলের সর্বশেষ তথ্য। মেহেদি, আপনাকে ধন্যবাদ। দর্শক, সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী মেহেদি হাসান।